নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। গোটা দেশ একেবারে ধুমধামের সঙ্গে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের উদযাপনে ব্যস্ত। কিন্তু বিহার, আমাদের পড়শি যে রাজ্য বিহার, নীতিশ কুমারের বিহার, লালু প্রসাদ যাদবের বিহার, সেখানে এই প্রজাতন্ত্র দিবসের যে সময়টা, সেই সময়টাতেই কিন্তু রীতিমতো টান টান নাটকীয় উত্তেজনা। সরকারটা আজকে থাকবে না পড়ে যাবে, আবারও কি একটা রাজনৈতিক পট পরিবর্তন, সেটা আবার চূড়ান্ত নাটকীয় পট পরিবর্তন, সেটা দেখা যাবে। কারণ আমরা জানি যে এর আগে বিজেপির সঙ্গে একেবারে জোট বেঁধে বিহারে আবারও মসনদে বসেছিলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিন্তু তারপরে দেখা গেল বেশ কিছুদিন পরে হঠাৎ করে নাটকীয় পরিবর্তন। যাদের বিরুদ্ধে লড়াই করে তিনি কোনোভাবে এ যাত্রাতে নিজের কুর্সি টিকিয়েছিলেন, তাদের সাথে হাত মিলিয়ে নিলেন। অর্থাৎ আরজেডি, লালু প্রসাদ যাদবের এবং তেজস্বী যাদব, তাদের সাথে হাত মিলিয়ে তিনি বিজেপিকেই মাঠের বাইরে করে দিলেন। এখন পরিস্থিতিটা নাকি আবার একটু অন্যরকম হচ্ছে। কীরকম সেই পরিস্থিতি? এখন নাকি আবার লালু প্রসাদ, তার মেয়ে বা তেজস্বীর সাথে নীতিশ কুমারের খুব একটা বনিবনা হচ্ছে না বললেই চলে। এবং পরিস্থিতি এমন একটা উত্তপ্ত জায়গায় চলে গিয়েছে বলে অনেকে মনে করছেন যে যে কোনো মুহূর্তে কিন্তু বিহারের বিধানসভা পড়ে গেলেও যেতে পারে, এমনটাই কিন্তু অনেকে বলছেন। এখন বাংলায় একটা প্রবাদ আছে না, উড়ো খই গোবিন্দায় নমঃ। বাতাসে অনেক কথাই ভাসছে, আর যাহা ভাসে বা যাহা রটে তার কিছু তো বটে। অর্থাৎ কিছু না কিছু একটা টালমাটাল পরিস্থিতি তো আছে। কারণ আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া জোটের যে বৈঠক ছিল, ভার্চুয়াল বৈঠক, সেখানে নীতিশ কুমারকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক হওয়ার আহ্বান জানানো হয়েছিল, অর্থাৎ কনভেনার হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু নীতিশ কুমার একেবারে সেই আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। তখন অনেকে ভেবেছিলেন, এমনকি আমরাও ভেবেছিলাম, যে কোথাও না কোথাও গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাওয়ার বা রাহুল লবিতে যাওয়ার বোধহয় ইচ্ছে নেই নীতিশ কুমারের। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে নীতিশ কুমার অত্যন্ত ধুরন্ধর এবং রীতিমতো হিসেবি মানুষ। কখন কার হাত ধরলে আর কখন কার হাত ছাড়লে মুখ্যমন্ত্রী তথা নিজের ক্ষমতাটাকে ঠিকঠাক মতো বজায় রাখা যাবে এবং নিজের রাজনৈতিক লাভ হবে, সেটা তিনি বিলক্ষণ ভালো বোঝেন। আর তাই এবারও সেরকমই কি কিছু তিনি করতে চলেছেন? এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে। বিহারের রাজনৈতিক ডামাডোলে কিন্তু ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে আবারও বড় প্রশ্নচিহ্ন, এবং ভবিষ্যতের যে রাজনৈতিক ফলাফল বা নির্বাচন ফলাফল, সেখান থেকেও নানা রকম সমীকরণ বেরিয়ে আসছে। কেন সেই সমীকরণের কথা বলছি বিহারের এই দৃষ্টিভঙ্গি দিয়ে? কারণ দেখুন, সামনেই একেবারে দোরগড়াতে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের প্রাককালে নীতিশ কুমার যদি এরকম কোনো সিদ্ধান্ত নেন, তিনি ভেবেচিন্তেই নেবেন। এবং তার থেকেও বড় বিষয় হলো গিয়ে, আমরা দেখলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জি একলা চলো ঘোষণা করেই দিলেন। রাহুল গান্ধীরা অনেক চেষ্টা করলেন, জয়রাম রমেশ বললেন যে মমতা ব্যানার্জি ছাড়া কোনোভাবেই জোট হয় না, কিন্তু কোনো কিছুতেই তিনি এখনও অবধি কর্ণপাত করেছেন এমন খবর কিন্তু নেই। রীতিমতো নিজের দাবিতে তিনি অটল। তাহলে কি কোথাও না কোথাও গিয়ে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে জোটের ভবিষ্যতে একেবারে বড় সড়ো ঘন কালো অন্ধকার ছাড়ার কিছুই নেই। মানে যে রাহুল ক্যারিশমাকে ভরসা করে কংগ্রেস এগোতে চাইছে, এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই যাত্রাতেও খুব একটা হালে পানি পাওয়া যাবে না। অর্থাৎ বিরোধী হওয়ার চেষ্টা করলেও সেরকম কড়াসড়া টক্কর দেওয়া যাবে না কেন্দ্রের বিজেপি সরকারকে। তাই কি অনেকেই ইন্ডিয়া ছেড়ে এনডিএতে যাওয়ার চেষ্টা করছেন, যেমনটা নীতিশ কুমারের ক্ষেত্রে খবর ভাসছে। মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন যে তিনি ভোটের পর ভেবে দেখবেন, তবে বিজেপি বিরোধী শক্তিকেই তিনি সমর্থন করবেন। কিন্তু রাজনীতির আঙ্গিনায় কেই বা দেওয়া কথা রেখেছে আর কেই বা কথা মনে রেখেছে, তো সেই দিক দিয়ে লক্ষ্য করলে কিন্তু এখন অনেক সমীকরণ লক্ষ্য করা যায়। আবার অপরদিকে পাঞ্জাবে আপের সাথে ভাই কোনো মতেই আমি চলতে চাই না, ভগবত সিং মান কিন্তু ঘোষণা করে দিয়েছেন তার মান সম্মানে লাগবে। ওদিকে অরবিন্দ কেজরিওয়াল, তিনি আবার রাম মন্দির নিয়ে এমন একটা সুর করছেন যেন রাম মন্দির তো খুব ভালো জিনিস, আমিও যাব, একটু পরে পরিবার নিয়ে যাব। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে একেবারে নরম একটা সুর। আবার সাম্প্রতিক সময়ে কিন্তু তাকে বারংবার ইডি নোটিশ পাঠিয়েই যাচ্ছে আবগারি কেলেঙ্কারিতে। ফলে কোথাও না কোথাও তিনিও বোধহয় একটু চাপেই আছেন।
এবার এহেন পরিস্থিতিতে গোটা বিষয়টা যে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ওই বলে না সো সাসপিশাস, এরকম কিন্তু একটা সিচুয়েশনে স্বয়ং শার্লক হোমস থাকলেও বলতেন না হয়তো যে ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। এখন ওয়াটসন বা শার্লক হোমস তারা তো আর পশ্চিমবঙ্গের এই জটিল রাজনীতি বা আমাদের পড়শি রাজ্য বিহারের জটিল রাজনীতি বা একেবারে দিল্লির সঙ্গে এই রাজনীতির যে সমীকরণ সেই নিয়ে এই ধরাধামে এই মুহূর্তে তদন্ত করতে আবির্ভূত হবে না, তাই এই দায়িত্বটা আমাদেরকেই নিতে হচ্ছে। কারণ আমরা প্রত্যেকটা খবরের পিছনে লুকিয়ে থাকা খবরের মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তা থেকে সম্ভাব্য সমস্ত সূত্রগুলো আপনাদের সামনে নিয়ে আসতে চাই। এবং আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে বিহার, বাংলা এবং দিল্লি, সেই সঙ্গে পাঞ্জাব এবং দিল্লির যে বিধানসভা চালাচ্ছে যে সরকার, তাদের যে এই যে তুতু ম্যামে খেলা, অর্থাৎ ওই ধরি মাছ না ছুঁই পানি, অবস্থা বুঝে ব্যবস্থা, তাতে কোথাও গিয়ে একটা কিন্তু বড়সড় প্রশ্ন যে বিজেপি সরকার নিজে বলছে 400, কিন্তু কোথাও না কোথাও কি বিরোধী দলগুলো এটাও বুঝতে পারছে যে সেটা 400-তে নয়, এবার 450-তে গিয়ে থামবে? প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার থেকে বড় কথা যে ভোট নির্বাচিত হওয়ার আগে বা ভোটের অনুষ্ঠান হওয়ার আগে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই কোথাও না কোথাও গিয়ে কি আঞ্চলিক দলগুলো বুঝতে পেরে খানিকটা সেফ হয়ে স্যারেন্ডার করার ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল যে ভোটের পরবর্তী সময়ে যখন আবার নতুন নির্বাচিত সরকারে এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের পদে বসবেন, তাহলে এটা যখন বোঝাই যাচ্ছে তখন এখন থেকে একটু সম্পর্ক বজায় রাখার চেষ্টা কি। আর নীতিশ কুমার যদি এনডিএতে আবারও চলে যান বা এনডিএতে আবারও তিনি লাফ দেন, যেটার জন্য তিনি বিখ্যাত, মানে এই লাফালাফির খেলা, পাল্টাপাল্টির খেলায় তো তিনি বিখ্যাত, তাহলে তো বুঝতে হবে ভাই জরুর দাল মে কুছ কালা হ্যায়। এবং সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক সমীকরণ নিয়ে আরও জল্পনা বাড়বে। একসময় বলা হতো রামবিলাস পাসওয়ান তিনি বুঝতে পারতেন যে কোন দিকে জল যাবে এবং তিনি তাকেই সমর্থন করতেন যেদিকে জল যাবে। এখন রামবিলাস পাসওয়ান আর বেঁচে নেই, কিন্তু নীতিশ কুমার তো আছেন, তারও এই রেকর্ডটা বেশ মজবুত। এখন বিজেপি সমর্থকরা এই খবরটা শুনে কিন্তু আরও আশান্বিত, উৎফুল্লিত হতেই পারেন যে তাহলে আব কি বার 400 নি 450 পার। কিন্তু রাজনীতিতে আবার এমনও হয় বা নির্বাচনে এমনও হয় যে অনেক একেবারে শিওর অঙ্ক গুলিয়ে যায় শেষ মুহূর্তে গিয়ে। সুতরাং সেই দিকে দেখতে গেলে অনেক কিছুই হতে পারে। কারণ কী হবে না হবে সেটা নিয়ে আলোচনা করবার জন্যই আমরা সবসময় আপনাদের সামনে শার্লক হোমস ওয়াটসন হয়ে হাজির হয়ে যাই। আর আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আমাদের উপরে নজর রাখুন এবং সবসময় আমাদের সঙ্গে নিজেদেরকে জুড়িয়ে রাখুন, কারণ আমরা ডিজিটাল খবরিলাল। আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।